গুড মর্নিং সবাইকে, আমার একটা নতুন ট্রাভেল ভিডিওতে স্বাগত। আর আজকে চলেছি আমরা মেদিনীপুরের পথে। এটা একটা ছোট্ট ওয়ান ডে ড্রাইভ, মানে আজকে গিয়ে সকালে গিয়ে রাত্রের মধ্যে ফিরে আসব। কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে কর্ণগড় বলে একটা জায়গা। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এর সঙ্গে বেশ কিছু ইতিহাস জড়িয়ে আছে অবশ্যই। সেটা হচ্ছে আমাদের চুয়াড় বিদ্রোহের ইতিহাস এবং রানী শিরোমণির ইতিহাস। তো সেই গল্পগুলো খুব ইন্টারেস্টিং। এবার আমরা যখন জায়গায় পৌঁছবো তখন সেই গল্পগুলো ডিটেলে বলবো। এখন আমরা জাস্ট স্টার্ট করেছি। আর ইনসিডেন্টালি এই ড্রাইভটা অর্গানাইজ করেছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে রোড বলে, রেভ অন অ্যান্ড ড্রাইভ, ROAD। এবার খান 15 গাড়ি এই ড্রাইভে যাচ্ছে। তো আমরা সবাই মিলে মিট করছি উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবাতে। আমরা এখন ওখানেই চলেছি। তো ওখান থেকে এবার আমরা জার্নি স্টার্ট করব। কোলাঘাট হয়ে আমরা সোজা পৌঁছবো খড়গপুর আর মেদিনীপুরের যে সার্কেলটা আছে ওখান থেকে ডান দিকে মেদিনীপুর। এবার মেদিনীপুর শহরে না ঢুকে আর একটু এগোলে একটা ভাদুতলা মোড় পড়ে। সেই ভাদুতলা মোড় থেকে ডাইনে রাস্তা আছে, সেটা যখন আমরা পৌঁছচ্ছি আরও ভালো বোঝা যাবে। তো যেটুকু আমি শুনেছি সেটা এটাই। তো এখন টুয়ার্ডস উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবা, ওখানে গিয়ে আবার ফিরে আসছি। আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়ায় আজাদ হিন্দ ধাবা। এই সামনে রাস্তাটা মোটামুটি তাড়াতাড়ি এলাম, সেরকম কোনো জ্যাম ট্যাম পাইনি থ্যাঙ্কফুলি। তো এখানে দেখি কতজন এসেছে। তারপরে এখানে ব্রেকফাস্টের প্ল্যান। এবার এখান থেকে আমরা স্টার্ট করব। আর এই আমরা ঢুকছি আজাদ হিন্দে। এই তো বেশ কিছু গাড়ি এসে গেছে দেখছি। আমাদেরও কিছু থাকতে পারে এর মধ্যে, আমাদের গ্রুপের গাড়ি আর কি। চলো নেমে দেখা যাক। এখানে আমাদের সব লোকজন রয়েছে। এই যে আমাদের কিন্তু সকালবেলা একটু লুচি না খেয়ে বেরোলে হয় না, লোকে বললে অস্বাস্থ্যকর। যারা আজাদ হিন্দ ধাবায় এসে ধোসা খায়, হ্যাঁ, আমার বাদিকের লোকজন ধোসা খাচ্ছে, আমার ডান দিকের লোকজন ধোসা খাচ্ছে। এ তো 30 বছরের পূর্ব পরিচিত, কি বলবো। তো আজাদ হিন্দ ধাবায় এসে লোকে ধোসা খায়, হ্যাঁ মানে জানি একজনেরই বুদ্ধি আছে পাশে, লুচি দেখা যাচ্ছে একটা, হ্যাঁ একজনেরই বুদ্ধি আছে পাশে, একদম। তাহলে সম্মানটা রইল, কারণ সকালবেলা লোকে অনেক কিছু বলে, কিন্তু লুচিটা না খেলে আমার দিনটা শুরু হয়। একদম একদম ঠিক, ব্যাপারই আলাদা। এবার খাওয়াটা শুরু করা যাক, খেয়ে দিয়ে বেরোনোর ব্যাপার আছে। আসছি আবার। আমাদের ব্রেকফাস্ট পর্ব এবার শেষ, এবার বেরোনোর পালা। বড় গ্রুপ হলে যা হয় আর কি, একটু দেরি হলো, কিন্তু নেভারদ্যালেস এবার সবাই রেডি হচ্ছে। এবার আমাদের জার্নি শুরু এবং সোজা গিয়ে দেখা হবে কর্ণগড়ে। এইসব গাড়ি বেরোচ্ছে একে একে, সব লাইন আপ হয়ে গেছে। আমাদের আজকে সম্ভবত 15টি গাড়ি একে একে লাইন করে বেরোনো হচ্ছে, মানে কনভয়ের মতো একটা ফর্ম করার চেষ্টা হচ্ছে। আর পরে পরে সবাই গাড়ি নিয়ে এগিয়ে আসছে। এরপর দেখা হচ্ছে সোজা কর্ণগড়।
এবার আমরা এসেছি ডেবরা টোল প্লাজায়। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, এটা হচ্ছে সবকটা গাড়ির লাইন আপ, আর পেছনে ওখানে টোল প্লাজা। এখানে ছোট্ট একটা ব্রেক যে যা করবে আর কি, কারোর সিগারেট ব্রেক, প্রকৃতিক ডাকের ব্রেক, নানা রকম ব্রেক নিয়ে আবার আমরা চলতে শুরু করব। এই যে বিড়িখোররা শুরু করে দিয়েছে বিড়ি খাওয়া, আর 5 মিনিট ব্রেক এখানে, তারপরে আমরা আবার স্টার্ট করব। হ্যাঁ, এবার আমরা এসে গেছি কর্ণগড়। সামনে যে গেটটা দেখছেন এটাই হচ্ছে কর্ণগড়ের এন্ট্রান্স। মেদিনীপুর শহর থেকে খুব বেশি দূরে নয়, সম্ভবত আমরা 7-8 কিলোমিটার এলাম, 10 কিলোমিটারের নিচেই বলা যেতে পারে। তো এই ভাদুতলার মোড় থেকে এই ডান দিকে ঘুরে গেলাম যে গেটটা পেরিয়ে, এবার আমরা এই রাস্তাটায় ঢুকছি, সরু রাস্তাটা। এটা সোজা চলে গেছে কর্ণগড় মন্দির এবং অ্যাকচুয়ালি যে গড় যেটা সেই পর্যন্ত। আর এই রাস্তাটা শুনেছি খুব সুন্দর, আগে 2-4 জন যারা এসেছেন তাদের কথায় শুনেছি রাস্তাটা খুবই সুন্দর, মানে গ্রামের মধ্যে দিয়ে গেছে, চারপাশে দৃশ্য বেশ ভালো। তো দেখা যাক, আমি দেখাতে থাকবো। আমাদের সব গাড়িগুলো আগে আগে চলেছে লাইন দিয়ে, একটু সরু রাস্তা, সাবধানে যেতে হচ্ছে এই পর্যন্ত। তো এরপরে কর্ণগড় পৌঁছে আবার আমি দেখাতে শুরু করব। মাঝখানে কিছুক্ষণ আমি রাস্তাটা দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়েই চলেছি কর্ণগড়ের দিকে, এবং যেটা আমি শুনেছিলাম সেটা দেখছি ঠিকই আছে। ঠিকই শুনেছিলাম, রাস্তাটা ভারী সুন্দর, দুপাশে পুরো এখন সবুজ হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তো, বর্ষাকাল, পুরো দুপাশটা একদম সবুজ হয়ে আছে, আর তার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। আর সামনে আমাদের গাড়িগুলো চলেছে, পেছনেও কয়েকটা গাড়ি রয়েছে, মাঝে মাঝে কিছু হাম্প আছে, কিন্তু ঠিক আছে আর কি। তবে জার্নিটা নো ডাউট ভারী সুন্দর। এইবার আমরা এসে গেলাম কর্ণগড় মন্দিরের গেটের একদম সামনে। আমার সামনে যে বাঁদিকে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এই গেট দিয়ে আমরা ঢুকছি। ভেতরেই পার্কিং রয়েছে, এবার পার্কিংয়ে গাড়ি রেখে আমরা মন্দিরটা ঘুরে দেখব। এটাই হচ্ছে মহামায়া টেম্পল। কমপ্লেক্সটা ভীষণ সুন্দর, এবং পার্কিংয়ের তো যা দেখছি প্রচুর জায়গা আছে, সুতরাং অসুবিধা হবার কথা নয়। আমাদের টোটাল 18টা গাড়ি এসেছে, কিন্তু যা জায়গা আছে সমস্যা হবে না। জায়গাটা বৃষ্টি পড়ে একটু কাদা হয়ে গেছে, তাছাড়া ইটস অ্যাবসলিউটলি ফাইন। এবার এই যে বাঁদিকে দেখা যাচ্ছে মন্দিরটা, বেশ বড়সড় এটা রেনোভেট হয়েছে মন্দিরটা। এরপরে আমরা ভেতরে গিয়ে দেখাবো। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে যেটা মন্দিরের মেন এন্ট্রান্স, আর এখানে জুতো খুলতে হয়, সামনে জুতো রাখার জায়গা আছে, 2 টাকা করে এখানে নেয়। এই জায়গাটায় রয়েছে জুতো স্ট্যান্ড, যেখানে আমরা জুতো রাখলাম এই শেডের তলায়। আর বাকি এখানে সব পুজোর সামগ্রীর লাইন দিয়ে দোকানগুলো রয়েছে, সব শেড বানানো, তার তলায় তলায় দোকানগুলো রয়েছে। আর এইখানে রয়েছে মহামায়া অতিথি নিবাস, মানে গেস্ট হাউস। মন্দিরে কেউ এসে যদি থাকতে চান তো এখানে থাকতে পারেন। আর এইবার আমরা যাচ্ছি মন্দিরে, মূল মন্দিরে ঢুকবো। আর মন্দিরের টাইমিং এখানে লেখা রয়েছে, দেখতে পারেন। দুটো আলাদা সময়, নভেম্বর থেকে এপ্রিল আর মে থেকে অক্টোবর, 2 রকম টাইমিং রয়েছে। বেসিক্যালি বিকেলের সময়টা একটু গরমকালে বেশি, 5টা থেকে 8টা, আর শীতকাল হলে 7টায় বন্ধ হয়ে যায়, 1 ঘন্টা আগে। সকালের টাইমটা একই রকম। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। এবার মন্দিরের ভেতরে ঢোকার পালা। এই হচ্ছে মূল মন্দির, দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর জিউ মন্দির। এই মন্দির নাকি বিয়ের জন্য বিখ্যাত, আর এখানে বিবাহের নিয়মাবলী লেখা রয়েছে।
কী কী প্রয়োজন যদি এখানে কেউ বিয়ে করতে চান। এবং শুনেছি মেদিনীপুরের মানুষরা এখানে বিয়ের জন্য অনেকেই আসেন, তো সেই কারণে এই মন্দির বিখ্যাত। আমার সামনে মূল মন্দির, পাশে একটি মহাবীর মন্দির রয়েছে যেটা হনুমান মন্দির, আর এই মূল মন্দিরের ডান দিকে রয়েছে মহামায়া মন্দির। এদিকটা যেতে হয় এই নিচে দিয়ে নেমে। তো এই মহামায়া মন্দিরটা আমি প্রথমে দেখাচ্ছি, তারপরে মূল এই দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর যেটা শিব মন্দির, এখানে আমি ফিরে আসব। আর তার সঙ্গে মূল মন্দিরের বাঁদিকে যে মহাবীর মন্দির রয়েছে বা হনুমানজির মন্দির রয়েছে সেটাও দেখাবো। এই দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর জি মন্দিরটি উড়িষ্যার রেখদেউল ঘরানায় তৈরি। মেদিনীপুরের এই অঞ্চলে উড়িষ্যার মন্দিরের প্রভাব খুবই প্রকট, এবং সবকটা মন্দিরের গড়ল দেখলেই বুঝবেন। পাশে যে মহাবীর মন্দির রয়েছে সেটাতেও একই ধরনের জগমোহন ও রেখদেউল, এটিও তাই। মূল মন্দিরটি উড়িষ্যার ঘরানার সঙ্গে ভীষণভাবে মিল আছে, এবং তার পাশে যে মহামায়া মন্দির এটিও এক। আর চত্বরের এই পাশে রয়েছে আরেকটি মন্দির, ছোট মন্দির। এই মন্দিরটাই দেখতে আসবো। এটা রঘু বাবার মন্দির। রঘু বাবা এখানে একসময় পূজারী ছিলেন, এবং প্রায় 3 দশক ধরে এই মন্দিরে উনি ছিলেন, এবং ওনাকে স্থানীয় মানুষরা সিদ্ধ পুরুষ হিসেবেই জানে। তো ওনার মৃত্যুর পরে ওনার একটি মন্দির এখানে স্থাপিত হয়, এবং ওনার মূর্তিও এখানে রয়েছে, যেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে রঘু বাবার মূর্তি এই ঘরের মধ্যে। এবার আমি চলেছি মহামায়া মন্দিরের দিকে, যার ভিতরে মহামায়ার প্রস্তর বিগ্রহ রয়েছে। আর সামনে যেটা দেখছেন এটা নাট মন্দির মতো করা, উপরে চালা রয়েছে, এখানে ভক্তরা বসে থাকেন। আর এখানে নাকি পঞ্চমুণ্ডির আসন আছে যেখানে যজ্ঞ হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যজ্ঞের কিছু আয়োজন চলছে। কাঠ রয়েছে, ফুল দিয়ে যে যজ্ঞের যে জায়গাটা রয়েছে, যে পীঠ রয়েছে, সেটা সাজানো হচ্ছে। এখানে পুজো দেওয়াও যায়, এবং সেই পুজোরই আয়োজন চলছে। ভক্তরা সব এসেছেন এবং বসে আছেন। এবার আমি চলবো মূল মন্দিরের দিকে। সামনে একটু ভিড় রয়েছে, একটু খালি হলে তারপরে আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি। এই হলো মহামায়া মন্দির। আমি এখন ভেতরে ঢুকছি। এখানে পুজো চলছে, এখানে প্রস্তর মূর্তি। দেবী মহামায়ার কাছে মানত করে পুজো দেওয়া যায়। এটাই হচ্ছে গর্ভগৃহ। চোখ দুটি সম্ভবত পিতলের বা সোনার। এইবার আমি চলেছি মূল মন্দিরটির দিকে, যেটা দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর জিউ মন্দির। এটা এসেনশিয়ালি শিব মন্দির, কিন্তু শিবলিঙ্গের পাশে পাশে এখানে একটি জনিপীঠও আছে, এবং এটাই হচ্ছে এখানকার রাজবংশ, যে সদগোপ রাজারা ছিলেন। রানী শিরোমণি যে বংশের রানী ছিলেন, তাঁদেরই কুলদেবতা এই শিব এবং জনিপীঠ। এই হচ্ছে অভ্যন্তর মন্দিরের, আর এই হচ্ছে জনিপীঠ। এখানে রয়েছে শিবলিঙ্গ জনিপীঠের বাম দিকে। এই শিবলিঙ্গের এখানে পুজো হয়। দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর জিউ মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে মহাবীর মন্দির, অর্থাৎ হনুমানের মন্দির। এবার এই মন্দিরটি দর্শন করার জন্য যাচ্ছি। সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ,
আর পাশ দিয়ে মন্দিরের প্রবেশপথ, আর ভেতরে রয়েছে মহাবীরের মূর্তি। এটি শিলা মূর্তি, পাথরের গায়ে রিলিফের কাজ করা। মহাদেব এখানে, মহাবীর হনুমান হাতে গন্ধমাদন পর্বত নিয়ে আছেন, সেই মূর্তি এখানে ডিপিক্ট করা হয়েছে এবং দেখে মনে হচ্ছে বহু প্রাচীন মূর্তি। এই দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর জিউ মন্দিরের চূড়োর উচ্চতা প্রায় 60 ফুট। আর এরপরে নেক্সট যে টেম্পলটা রয়েছে মহামায়া টেম্পল, এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টেম্পল ইন দ্য কমপ্লেক্স, সেটার উচ্চতা প্রায় 33 ফুট, মানে চূড়োর উচ্চতা যেটা আমি এখান থেকে দেখানো যাচ্ছে, আর এটির 60 ফুট। হনুমান মন্দিরটির উচ্চতা আমার ঠিক বোঝা যাচ্ছে না, তবে এটাই পাশে যে মহামায়া টেম্পল আছে একই ধাঁচে তৈরি এবং দেখে মনে হচ্ছে একই রকম উচ্চতা হবে, ওই 33 ফিট মতো শিখরের উচ্চতা হবে, তো দুটোই প্রায় এক। আর মন্দিরের দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে যে মূল প্রবেশদ্বার, এটা হচ্ছে তার ভিউ। প্রবেশদ্বারটিও ভীষণ সুন্দর এবং পুরো মন্দিরটি দেখেই বোঝা যাচ্ছে এখানে যথেষ্ট মেনটেনেন্স আছে। প্রাঙ্গণটি খুবই সুন্দর, এখানে যেমন একটা চত্বর রয়েছে যেখানে দর্শনার্থীরা বসে থাকেন এবং একটা কুয়োর মতো জায়গা রয়েছে, যদিও এখনও এখানে কুয়ো বলে কিছু দেখছি না, একটা গর্ত মতো রয়েছে বটে, কিন্তু এটার ইউজেসটা এখনই আমি বুঝতে পারছি না। এবং ধারে ধারে যেটা আমি বলছিলাম 17 শতকের মন্দির, যে তার প্রাচীন সীমানা প্রাচীর, এই হচ্ছে সেই পাথরের সীমানা প্রাচীর। এইটা দেখলে মন্দির কত পুরনো সেই সম্বন্ধে একটা ধারণা করা যায়। এখানে পাথরগুলো ভীষণ পিছল হয়ে আছে, শ্যাওলাতে আমি অলরেডি একবার আছাড় খেয়েছি, তাই ভীষণ সাবধানে আর কি চলাফেরা করতে হচ্ছে। তো উপরে যদি আমি উঠি, এই দেখুন এখানে একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে পেছনে একটা কুণ্ড, আর এইখানে রয়েছে ঘাট ওই কুণ্ডে যাওয়ার, এবং এই কুণ্ডে বলা হয় স্নান বা অন্য কিছু করা নিষিদ্ধ, কারণ এই কুণ্ডের জল তুলেই কিন্তু ভোগ রান্না করা হচ্ছে। আর তার পাশেই হচ্ছে এই মন্দিরের মূল মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। এবার মূল মন্দির আর এই হনুমান মন্দিরের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরের পেছন দিকে। এই পেছন দিকে একটি পুষ্করিণী বা পুকুর আছে, আর এখানে রয়েছে একটি প্রাচীন দরজা পাথরের, আর এখানে বেশ কয়েকটি উনুন, সম্ভবত আগে এখানেই ভোগ রান্না করা হতো, তার জন্য সম্ভবত উনুনগুলো রয়েছে। আর এইখানে রয়েছে বহু প্রাচীন একটি পাথরের দরজা। বাকি মন্দির সংস্কার হয়ে এখন রং টং করে সেই প্রাচীনত্ব আর বোঝা যাচ্ছে না, কিন্তু এই দরজাটা মন্দিরটি প্রাচীনত্বের একটা পরিচয় বহন করছে। প্রাচীন দরজাটির ঠিক পাশেই আরেকটি ছোট মন্দির রয়েছে, এটি সম্ভবত গড়ন দেখে মনে হচ্ছে পরে তৈরি, এবং এটি হচ্ছে যোগমায়া মন্দির। এখন সম্ভবত ভোগ আরতি চলছে, সেজন্য পর্দা টানা। এটির মূর্তি আমি পরে দেখাবো। এই দরজাটি দিয়েই ভেতরে ঢুকে উল্টো দিকে যে কুণ্ডটি আছে সেই কুণ্ডর ধারে যেতে হয়। আর এইখানে যে হলটা বানানো হয়েছে, এখানেই থাকে ভোগ খাওয়ানোর বন্দোবস্ত। ভোগ শুরু হয় বেলা 1টা থেকে। এই দুপাশে জায়গা রয়েছে, এখানে ভক্তরা বসে ভোগ খেতে পারেন। আর এইখানে হাত ধোয়ার জায়গা। আর এখানে পেছন দিকে আরেকটি বেরোনোর গেট। আচ্ছা, এবার ভোগ খাওয়ার জন্য আমরা কিন্তু জড়ো হয়ে গেছি এখানে।
খাঁচার উপরে ভোগ, আমরা খাঁচার এপাশে মানে অনেকটা চিড়িয়াখানার মতো, পাখাটাও খাঁচার মধ্যে। আর এই প্রচণ্ড গরমে আমরা মানে চিড়িয়াখানায় যেরকমভাবে বাঘ দেখে সেভাবে অপেক্ষা করছি। এই হচ্ছে দৃশ্য, এই হচ্ছে খাঁচা যেখানে আমরা খেতে পাবো। আর এই যে বাইরে আমরা জমায়েত হয়ে আছি, হ্যাঁ এইখানে আমরা দলে দলে জমায়েত হয়েছি। এই তো সর্বরি হাত নাড়ছে সবাইকেই, কিন্তু মানে নোবডি হ্যাজ লস্ট হোপ, মানে সবাই বেশ মুডে আছে একদম, ভেরি গুড। এই তো এবার খুলছেন দাদা, আসছে, অপেক্ষার প্রহর শেষ। এই যে দাদা খুলছেন, এই দাদা খোলো খোলো দ্বার, রাখিও না দ্বার, এরকম গাইবো বাহিরে আমায় দাঁড়ায়। এই তো দরজা খুলে গেছে, এবার সবাই দলে দলে ভেতরে ঢুকছেন, লোকজন বসতে শুরু করেছে। এখন মেঝেতে এরকম মানে প্লাস্টিকের চাটাই পাতা, আর সামনে ভোগ দেওয়া হবে। আর বয়স্ক যারা তাদের জন্য নাকি চেয়ারের বন্দোবস্ত আছে, কিন্তু সেটা হচ্ছে মাত্র 4টে, বাকি সবাইকে এই মাটিতে বসেই খেতে হবে। আমাদের যারা আছেন সবাই জায়গা মতো বেছে বসে পড়ছেন। তুমি বসে যাও, হ্যাঁ বেশি দেরি নয়, নলে এই ব্যাচে আর খেতে পারবে না, ঠিক আছে? তো এখানে বেশ ভিড় হয়ে গেছে। এখানে আমাদের রোডের লোকও আছে, আবার বাইরের লোকও আছেন যারা ভক্ত যারা এসেছেন। তো সব মিলিয়ে বেশ হলের মধ্যে একটা জমজমাট ব্যাপার। এরপর ভোগ দেওয়া শুরু হলে আমি দেখাবো মেনুতে কী কী আছে, তো সেটা বুঝতে পারবেন। ভোগের মূল্য হচ্ছে 55 টাকা, ওই দেওয়ালেও লেখা আছে। 3 বছরের ঊর্ধ্বে শিশুদের হলেও সম্পূর্ণ 55 টাকা পরিষেবা খরচ লাগবে, এবং কুপন ছাড়া কোনো পাতা কিন্তু দেওয়া হবে না। সুতরাং সবার হাতে হাতে কুপন থাকা একান্ত প্রয়োজন। আমরা সব কুপন একসঙ্গে তুলে নিয়েছি, 50টা কুপন, এবার সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সবার হাতে হাতে। সবাই কুপন দেখিয়ে পাতা নেবেন, এই হচ্ছে বন্দোবস্ত। এরপর খাওয়া শুরু হলে আমি আবার ফেরত আসছি। এই তো আমরা এবার মাটিতে থেবড়ে বসে গেছি, সন্দীপনও বসেছে বা সেরকম আমরা থেবড়ে বসেছি মাটিতে। মাটিতে বসে আমার কাছে হেভি চাপ, কিন্তু কিছু করার নেই, এছাড়া উপায় নেই। সবাই এখানে বসে পড়েছে, এইবার অপেক্ষা কখন ভোগ আসবে। কি ঠ্যাঙে ব্যথা করছে অলরেডি? এখনই যদি এদিক ওদিক শুরু করো আর কি হবে। হ্যাঁ, এই দাদারও সামনে অবস্থা খারাপ, কিন্তু মানে খুবই চাপে। বাকি সবাই বিন্দাস আছে। এবার অধীর আগ্রহে অপেক্ষা কখন খাবারটা আসে। হাতটা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে আমরা একবারে তৈরি। এবার খাবারটা আসলে সেটা দেখাবো। এই তো শালপাতা পড়ে গেছে, সবার সামনে সামনে লেগে গেছে শালপাতা। কুপন দিয়ে দিয়ে কিন্তু শালপাতা, মানে শালপাতা পাওয়ার জন্য কুপন দেখানো কিন্তু মাস্ট। হ্যাঁ, তো কুপন দেখিয়ে আমরা শালপাতা পেয়ে গেছি। সবার কষ্ট কিন্তু ক্রমশ বাড়ছে, দাদার অবস্থা খুবই খারাপ বুঝতে পারছি। আমারও মুখে হাসি চোখে জল টাইপের অবস্থা, কিন্তু তাও সেটাই বসে আছে। ওবায়দুল্লাহ একদম কি তুমি কমফোর্টেবল, একদম বিন্দাস, মুখ দেখেই মনে হচ্ছে বিন্দাস, ঠিক আছে, কোনো চাপ নেই। এই প্রথমে ওটা কি পড়ছে? পটল ভাজা? আরে বাস, এই তো পটল ভাজা দিয়ে শুরু হচ্ছে, ভেরি গুড। পাতে পটল ভাজা পড়ে গেছে, এবার আসছে মিষ্টি পোলাও। দাদা ফটাফট ফটাফট দিয়ে যাচ্ছেন। এই চলে গেল, এবার দেখি। আরে বাহ, এটা বেশ চমৎকার জিনিস, একদম গরম কিন্তু। হ্যাঁ, তুমি অ্যাক্সেসটা ভালো, একদম গরম। এবং দেখি, ওই হ্যাঁ জবরদস্ত খেতে। তবে এটা বেশ কোথায় লিমিটেড কোয়ান্টিটি না, ঠিক আছে, আমি মাটিতে রেখে খেতে পাচ্ছি। সঙ্গে পটল ভাজা দিয়ে কিন্তু জমে যাচ্ছে। এবং আমি এক পিস কিন্তু ইয়েও পেয়েছি, কাজু। আই এম লাকি। কেউ পেয়েছেন? আমি কাজু পেয়েছি। আমি পাইনি, আমি কিশমিশও পাইনি। তুমি কিশমিশও পাওনি? তাহলে আর কী হবে। হ্যাঁ, সুতরাং কাজু, মিষ্টি পোলাও এবং পটল ভাজা দিয়ে একটা দুর্দান্ত লাঞ্চ, চমৎকার। এইবার আসছে আমাদের আসল জিনিস, গরম গরম খিচুড়ি। এই খিচুড়ি আনলিমিটেড। আর প্রথমে যে মিষ্টি পোলাও ওটা লিমিটেড ছিল, ওটা যত চাই তত নয়, একবারই পাবো। কিন্তু গরম খিচুড়িটা অসাধারণ। কিরম খেতে রে ভাই? জমাটি তো? বাহ, আমি একবার ট্রাই করে দেখি। ওরে বাবারে, হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম, একদম সদ্য হাঁড়ি থেকে নেমেছে। আস্তে আস্তে খেতে হবে, নইলে জিভ পুড়ে যাওয়ার সম্ভাবনা। আর তার সঙ্গে আসছে এবার লাবড়া তরকারি। এটা কি লাবড়া তো দাদা? এটা হচ্ছে 5 মিশালি ভেজিটেবল,
তার তরকারি, এবং এটাও একদম ধোঁয়া ওঠা গরম, সব কিছুতে আগুন ছুটছে, মানে এখন হাতি দেওয়া যাবে না, একটু ওয়েট করে যাই। সন্দীপন একটা ভালো সাজেশন দিল, এই যে দুর্দান্ত খিচুড়িটা পাওয়া যাচ্ছে, সঙ্গে একটু বাড়ি থেকে যদি ঘি আনা যেত, একটা চামচ, হ্যাঁ ওটা ইম্পর্টেন্ট, আর একটু কাঁচা লঙ্কা না, তাহলে আরও জমে যেত। ব্যাস এদের দিয়ে দিলে সঙ্গে সঙ্গে এটা সার্ভ করে দিত একদম, মানে যাকে বলে হ্যাঁ ফাটাফাটি। এরপর আমাদের পাতে পড়েছিল দারুণ সুন্দর কাজু কিশমিশ দেওয়া ভাতের পায়েস। আমাদের এই মহামায়া মন্দির ভ্রমণ পর্ব এখানেই শেষ। ভোগটা বড়ই ভালো ছিল, এবং আমি তো সবসময় রেকমেন্ড করব যদি এই মন্দিরে আসেন দুপুরবেলার এই ভোগটা অবশ্যই খাবেন, কারণ আমার তো অসাধারণ লেগেছে। প্রথমে হলদে পোলাও, তার সঙ্গে একটা একদম কচি পটল ভাজা, গরম খিচুড়ি, লাবড়া, পায়েস এবং টমেটোর চাটনি, অসাধারণ কম্বিনেশন, এবং প্রত্যেকটি একদম আগুনে গরম। সুতরাং এই অসাধারণ সুন্দর মন্দিরটা আসবেন, দেখবেন এবং দুপুরবেলা ভোগটা খেয়ে যাবেন, এটা আমার রেকমেন্ডেশন রইল। আর এই মন্দিরে যেটা ভালো লাগলো, কোনো পাণ্ডাদের উপদ্রব নেই বা পুরোহিতদের কোনো রকম উপদ্রব নেই, সব কিছু বেশ নিয়মে, এখানে পরিষ্কার বোর্ডে লেখা রয়েছে কীভাবে পুজো দেবেন, কী করবেন, সেই হিসেবে ডালা কিনে নিয়ে পুরোহিতের কাছে দিয়ে নিজে নিজে পুজো দিতে পারবেন এবং একদম শান্তিতে। আজকে যখন এসেছি রবিবারে বিরাট কিছু ভিড় আছে তা নয়, কিন্তু ঠিকঠাক, মানে আমাদের দলটাই সবচেয়ে বড়, কিন্তু খুব সুষ্ঠুভাবে সব কিছু হয়েছে। ভোগ খাওয়ানোর বন্দোবস্ত ভীষণ সুষ্ঠুভাবে হয়েছে। শুধু মাটিতে বসে খেতে হয়, এটা একটু মাথায় রাখবেন, যাদের মাটিতে বসতে একটু অসুবিধে তাদের হয়তো সমস্যা একটু হতে পারে, তাছাড়া এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। তো এবার আমরা মন্দির ভ্রমণ শেষ করে এবার আমরা যাব অ্যাকচুয়াল যেটা কর্ণগড়, রানী শিরোমণির যে কর্ণগড়, যেখানে উনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, গেরিলা যুদ্ধের সেই স্থান, সেইখানে এবার আমরা দেখতে যাব। এখান থেকে আমি শুনেছি 1.5-2 কিলোমিটারের মধ্যেই নাকি সেই জায়গাটা, যদি এখনও ধ্বংসস্তূপ হয়ে আছে, গিয়ে আমি দেখব জায়গাটা কীরকম। হ্যাঁ, এই যে এখানে পার্কিং কত দাদা? 10 টাকা করে এখানে গাড়ির পার্কিং। হ্যাঁ 10টি টাকা দিতে হবে দাদাকে। হ্যাঁ এই তো ফ্যান্টাস্টিক, দিয়ে দাও। হ্যাঁ, এইবার আমরা চলেছি আসল যে কর্ণগড়, যেখানে মানে রানী শিরোমণির যে ফোর্ট ছিল সেই রুইন্সের দিকে। এখান থেকে বেরিয়ে আগে একটা মোড় আছে, ওই মোড় থেকে নাকি ডান দিকে একটা ঢালাই রাস্তা চলে গেছে এই মন্দিরের। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোথায়, কত দূর এবং কিভাবে যাওয়া যায়, তো ওনারা বললেন ওই ঢালাই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, ডান দিকে গেলেই পাওয়া যাবে কর্ণগড়, মানে রুইন্স অফ দ্য ফোর্ট। তো আমরা এখন চলেছি, আমাদের সমস্ত গাড়ি আগে আগে যাচ্ছে। এই যে এইখানে একটা মার্ক দেওয়া আছে রানী শিরোমণি গড়, আর এই হচ্ছে সেই ঢালাই রাস্তা। কিন্তু এই রাস্তার একটাই চাপ, উল্টো দিক থেকে যদি আরেকটা গাড়ি আসে তাহলে কিন্তু চাপ আছে। রাস্তাটা বেশ সরু, এটাই সোজা চলে গেছে গড়ে, আমাদের এই রাস্তা ধরেই চলতে হবে। এই যে বাঁক নিয়ে আমাদের গাড়িগুলো সব লাইন করে চলেছে রাস্তা দিয়ে, এটা দেখা যাচ্ছে পুরো কনভয়টা এখন আমি দেখতে পাচ্ছি পেছন থেকে। আমাদের গাড়িটা একদম শেষে রয়েছে। এই রাস্তাটা নিয়ে একটু বলে দিই, যারা বিশেষ করে গাড়ি নিয়ে আসবেন মন্দির থেকে এই কর্ণগড় পর্যন্ত, রাস্তাটা কংক্রিটের, মানে ভাঙাচোরা নেই বা গাড্ডা টাড্ডা নেই, কিন্তু অসম্ভব সরু রাস্তা, মানে একটি গাড়ি অতি কষ্টে যেতে পারছে। মানে আমাদের একটু বড় গাড়িও আছে, কয়েকজনের স্করপিও বা জিপ টাইপের গাড়ি রয়েছে, তো সেগুলো যাচ্ছে, কিন্তু এই চারপাশে দেখবেন ডালপালার ঘষা লাগছে, ওরকম একটা ব্যাপার আর কি। এবং সবচেয়ে চিন্তার ব্যাপার হচ্ছে যদি উল্টো দিক থেকে একটা গাড়ি চলে আসে, আমরা যে ঠিক কি করব আমরা কিন্তু জানি না। এই যে রকিব চালাচ্ছে, কিন্তু ওর কিন্তু আইডিয়া নেই, মানে অবশ্য আমাদের আগে প্রচুর লোক আছে চিন্তা করে। হ্যাঁ, তো সেই ভোগান্তিটা সবারই হবে। এবং ঘোরাতে হলো, বেশ কয়েকটা বাঁক আছে যেখানে একবারে ঘোরানো যাচ্ছে না, কারণ এটা বাইক দাঁড়িয়ে আছে। এটা বাইক আসাতেই এমন হাল হয়েছে, ঘোরাতে গিয়ে অবস্থা খারাপ। মানে এটা হেয়ারপিন বেন্ড রয়েছে রে ভাই এখানে, পুরো একটা পাহাড় ফিল দিচ্ছে। আরে বাপরে, মানে সুতরাং যারা গাড়ি নিয়ে আসবেন এটা একটু মাথায় রেখে আসবেন, রাস্তা কিন্তু ভীষণ সরু। বাইক ইজ অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু গাড়ি একটু চাপ হতে পারে। একটা ব্রিজ পেরিয়ে যাচ্ছি, এই যে ব্রিজ, নদীর ধারে একদম কাশের বন, এ পাশেও আর ও পাশেও।
এই যে এই ক্যানালটার ধারেও কিন্তু ভারী সুন্দর কাশের বন দেখা যাচ্ছে। এই পুরো জায়গাটা কাশে ভরে আছে। এখানে আমাদের পুরো কনভয়টা দাঁড়িয়ে পড়েছে। যাওয়ার আগে একটা কাশের ছবি নিয়ে আমরা আবার এগোবো। চল এবার এগোনো যাক কর্ণগড়ের দিকে। এখানে চাষ হয়েছে, আর এই যে এটা ঠিক নদী না, এটা ক্যানেলের মতো, কিন্তু চারপাশে বেশ বাঁশ আছে, কিন্তু বাঁশের বন। না, এই রাস্তাটা আমার বেশ পছন্দ হলো। শীতকালে আসা যায় সুন্দর, তাই তো। এখানে এসে গেছি, আর এই সামনে যে গেট রয়েছে গড়ের ওই দূরে, এই গেট দিয়ে ঢুকে ভেতরে পার্কিংয়ে গাড়ি রাখতে হবে। আর এই ঢোকার মুখে জায়গাটা ভারী সুন্দর। এখানে সুন্দর গাঁদা ফুলের চাষ হয়েছে, আর এখানে দেখছি খাওয়ার বন্দোবস্ত, বিনা পানি রসনা তৃপ্তি। এখানে মানে সব রকম খাওয়ার বন্দোবস্ত আছে। এখন বন্ধ, জানি না বেলা হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে কিনা, কিন্তু এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এবং বলা হচ্ছে ফোনে নাকি বুকিং করা যায়। তাহলে যারা আসবেন তারা এখানে ফোনে বুকিং করে খাবার অর্ডার দিতে পারেন। নাম্বারটা স্ক্রিন থেকে নোট করে একটু নিন। আর এইবার আমরা ঢুকছি। এই হচ্ছে মেন গেট, পাথরের গেট। এখানে আমাদের গাড়িগুলো পার্ক করা হয়েছে। এবার ভেতরে ঢুকে দেখতে হবে কীরকম ফোর্টটার কী অবস্থা আছে। বা আচ্ছা, ভেতরে এই হচ্ছে টিকিট ঘর। এখান থেকে টিকিট কাটতে হবে। এই টিকিট কত করে গো? 10 টাকা করে পার হেড। আর গাড়ির পার্কিং আছে আলাদা করে? না। আচ্ছা, 10 টাকা করে টিকিট। সন্দীপন, তুমি কি 100 টাকা দিয়ে সবার কেটে ফেলছো? স্পন্সর। আচ্ছা, থ্যাংক ইউ। 100 টাকার টিকিট নিয়ে 10 জনকে ঢুকিয়ে দাও। এই যে আমাদের টিকিট রেডি। 3টে টিকিট কেটে নিয়েছি, 3 × 10 = 30। এবারে আমরা সোজা ঢুকছি কর্ণগড়, রানী শিরোমণির গড়। এই যে এইখানে আমার ডান দিকে একটি মন্দির দেখা যাচ্ছে, আর ঢোকার আগে দেখেছিলাম ওই ফোর্টের পাথরের দেওয়াল, যেটা এখন বর্ষাকাল বলে এখন ঝোপঝাড় হয়ে সমস্ত প্রায় ঢেকে গেছে। আর এই মন্দিরটার কাছেও এখন দেখছি যাওয়ার উপায় নেই। এটা স্ট্রাকচার বোঝা যাচ্ছে না, সম্ভবত পঞ্চরত্ন মন্দির হলেও হতে পারে, কিন্তু এখন ওই যে শিখরগুলো যেগুলো বলে সেগুলো আর বিশেষ কিছু দেখা যাচ্ছে না, মাঝখান থেকে ক্র্যাক হয়ে গেছে। আর এর আগেও সম্ভবত আরেকটা মন্দির আছে, সেদিকে আমরা যাচ্ছি। আর গড়ের বিশেষ কিছুই বাকি নেই। আর এদিকে গভর্নমেন্ট থেকে সম্ভবত একটা ওই কিছু থাকার বন্দোবস্ত এবং একটা ক্যান্টিন টাইপের কিছু করার চেষ্টা হচ্ছে, যেগুলো এখনও কাজ কমপ্লিট হয়নি, এবং অবস্থা থেকে মনে হচ্ছে বেশ কিছুদিন কাজ বন্ধ রয়েছে। আর এখানে মাটির রাস্তা চলে গেছে। আমার ডান দিকে পুরো রুইন্স, এখন প্রায় কিছুই দেখা যাবে না, সমস্তটাই গাছপালার আড়ালে চলে গেছে। আর এখানে কি রয়েছে গো? এটা আচ্ছা, কটেজ আর টেম্পলের ডিরেকশন। আচ্ছা, এখানে কটেজ আর টেম্পল, সেটাও জঙ্গলে ঢেকে গেছে। কোন দিকে যে কটেজ আর কোন দিকে টেম্পল এখন বোঝা যাচ্ছে না। অবস্থা খুবই খারাপ। যেদিকে পথ নিয়ে যাচ্ছে আমরা সেদিকে চলে যাচ্ছি, ব্যাস এইটুকুই। চলতে চলতে রাস্তার ধারে দেখছি এখানে একটা পুকুরও রয়েছে, আর এখানে সেই পাথরের পুরনো দিনে সেই স্টেপসও রয়েছে। এই পুকুর আর ওইখানে দেখছি আরও বেশ কিছু কটেজ হয়েছে থাকার মতো, এখনও চালু হয়েছে কিনা জানি না, ওদিকটা গেলে আমি বুঝতে পারবো। আর পুকুরটা প্রায় বুঝে গেছে, মাঝখানে একটা কিন্তু স্ট্রাকচার রয়েছে। এটা এক্স্যাক্ট কি স্ট্রাকচার আমি বুঝতে পারছি না, এখন ঢেকে গেছে পুরোটাই লতা পাতায়, কিন্তু দিস ওয়াজ সাম কাইন্ড অফ স্ট্রাকচার। এই তো এখানে রাজা কর্ণকিশোরী কটেজ এখানে কিছু করা হয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু দেখে তো মনে হচ্ছে বন্ধ। এখনো কটেজ চালু হয়েছে বলে মনে হয় না, কারণ সব ঝোপঝাড় হয়ে গেছে এবং মাটির যেগুলো কটেজ করেছিল সে মাটিও গা থেকে খসে খসে পড়ছে। আই এম নট এক্স্যাক্টলি শিওর এটা চালু হয়েছে কি আদৌ হয়নি। এদিক দিয়ে নেমে গেলে নিচে যাওয়া যায়, কটেজটার সামনে যাওয়া যায়। তো আমি একবার গিয়ে বোঝার চেষ্টা করছি এটা কি হয়েছে। না, এই অবস্থা ভীষণই খারাপ। এই কটেজ চালু হয়নি, ওপরে খড়টর সব খুলে পড়ছে, কিন্তু চালু হলে জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর হতো। মানে সামনে এই ওয়াটার বডিটা রয়েছে, ভিউটা ভীষণ সুন্দর, সামনে পুরো জঙ্গল, আর বাঁদিকে ওই দূরে আরও কিছু কটেজ দেখা যাচ্ছে।
কিন্তু আনফর্চুনেটলি পুরো জিনিসটাই মনে হচ্ছে অ্যাবান্ডান্ড। প্রজেক্টটা চালু হয়েছিল কিনা কোনো ঠিক নেই। এসেনশিয়ালি আমরা কিছুটা ব্যর্থ মনোরথ হয়েও ফিরে যাচ্ছি, কারণ এখানে বিশেষ কিছু দেখার নেই। একটা গভর্নমেন্টের প্রজেক্ট হয়েছিল অ্যান্ড দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং। এবার আমরা যাচ্ছি আবার ওই যেখান দিয়ে এসেছিলাম ওইখানে ফোর্টের পাঁচিলের কিছু কিছু অংশ এখনও দেখা যাচ্ছে, মানে পাথরের যে ফর্টিফাইড ওয়াল ছিল সেটা দেখা যাচ্ছে। তো সেইটা একবার দেখে আমরা এখান থেকে বেরোবো। এবার ফোর্টের কি বাকি আছে, আনফর্চুনেটলি আমার সামনে যে এই গাছে লতা পাতায় ভরা যে একটা পাথরের স্ট্রাকচার দেখছেন, দিস ইজ অল দ্যাট ইজ লেফট অফ দ্য ফোর্ট। এবং এখানে যে বিন্দুমাত্র মেনটেনেন্স নেই এবং জিনিসটাকে সংরক্ষণ করার কোনো প্রচেষ্টাই নেই, সেটা অবস্থা থেকেই বোঝা যাচ্ছে। এবং কাছ থেকে দেখালে দেখবেন এখানে পাথরের ওপর খোদাই করা কাজ রয়েছে। এটা সম্ভবত একটা পিলারের অংশ, একটা কর্নার মতো জায়গা, আর ওপরটা অবশ্যই ভেঙে গেছে। আর এই রাস্তা ধরে আমি সোজা যদি যাই, ওইটা হচ্ছে এন্ট্রান্স যেখান দিয়ে আমি ঢুকেছি। আর ঢুকতে গেলে ডান দিকে বা উল্টো দিকে যেতে গেলে বাঁ দিকে এই দেখা যাচ্ছে পুরনো ফোর্টের পাঁচিলের অবশিষ্টাংশ। এখানে একটা এএসআই এর ব্লু বোর্ড রয়েছে, ঐতিহাসিক পুরাকীর্তি ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে, এবং সংরক্ষিত পুরাকীর্তি সেটাও লেখা রয়েছে, কিন্তু কোনো রকম সংরক্ষণ কিন্তু আমার চোখে পড়ছে না। পুরোটাই জঙ্গল, পুরোটাই লতা পাতা গুল্ম সব ঢেকে নিয়েছে, আসল আর কিছুই দেখা যাচ্ছে না। যেটুকু পড়ে আছে সেটুকু এই পাথরের স্ট্রাকচারগুলো এখানে দেখা যাচ্ছে, যেটুকু এটাই হচ্ছে সেই কর্ণগড়ের ফোর্টের যেটুকু অবশিষ্টাংশ সেটুকুই। এই পাঁচিল গেছে, এখানে আর একটু দেখা যাচ্ছে, উপরে পুরো লতা পাতা হয়ে গেছে। এখন বর্ষাকাল তো এখন হু হু করে গ্রোথ হচ্ছে, ফলে পুরোটাই ঢেকে যাচ্ছে। আর এদিক থেকে ওই মন্দিরটা দেখা যায়, এখন আর মানে পায়ে চলা একটা রাস্তা ছিল সেটাও এখন আর পড়ে নেই। সুতরাং আর বিশেষ কিছু যে কাছে গিয়ে দেখবো মন্দিরটা তারও কিন্তু উপায় নেই। এখান থেকে আর একটু দেখা যাবে যে পিলারটা যদি একটু কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাবেন পিলারটা রয়েছে। আর এইখানে ওই গাছের পাশে ওই মন্দিরটা, দ্যাটস অ্যাবাউট ইট। মহামায়ার দণ্ডেশ্বর মন্দিরটা যতটা সুন্দর দেখে, যতটা ভালো লাগলো, কিন্তু কর্ণগড়ের এই রুইন্সটা দেখে কিন্তু ততটাই খারাপ লাগলো। মানে এটা যে এতটা খারাপ অবস্থায় থাকবে আমি নিজেও ভাবিনি। কারণ মাঝখানে একটা কথা উঠেছিল যে সংরক্ষণ হচ্ছে, এবং আমি দেখালামও যে এখানে কিছু থাকার বন্দোবস্ত হচ্ছে সরকার থেকে, কিছু কটেজেস বানানো হয়েছে, মাড হাটস বানানো হয়েছে, ক্যাফেটেরিয়া বানানো হয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু কোনো প্রজেক্টই কমপ্লিট হয়নি। এবং দেখে যা মনে হলো যে জিনিসটা চালু হয়েছে বলে তো আমার বিশ্বাস হয় না। তো পুরো জিনিসটাই অনাদরে অবহেলায় পড়ে আছে, এবং এখানে পুরাকীর্তি সংরক্ষণের যেটুকু চেষ্টা হওয়া উচিত তার কিন্তু কিছুই নেই। ইয়াসিন পাঠানের চেষ্টায় পাথরার মন্দিরগুলো এত সুন্দর সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি কর্ণগড় নিয়ে সেই উৎসাহ আমি দেখছি না। একটা প্রচেষ্টা হয়েছিল, কিন্তু কেন যে সেটা হয়নি আমি জানি না। অথচ এখানে কিন্তু ট্যুরিস্টরা আসেন, 10 টাকার টিকিটের বন্দোবস্ত আছে, লোকজন দেখেন, কিন্তু আমার দেখে একটু মনটা ভারী হয়ে গেল। যাই হোক, আজকের দিনে ওয়ান ডে ট্রিপে এটাই আমাদের শেষ। এবার আমাদের বাড়ি ফেরা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। এরপরে আমি যখন বেরোবো চেষ্টা করব এরকম কিছু ভিডিও নিয়ে আসতে। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ইটস দ্য সাপোর্ট দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন।